আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদারদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা দখলদারদের যে জায়গায় পাচ্ছে সে জায়গায় তাদেরকে কতল করছে। ইতিমধ্যে দখলদার ইসরায়েলি বাহিনীকে শিক্ষা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, পাশাপাশি লেবাননের যোদ্ধারা। তারা চারদিক দিয়ে ইহুদিবাদী ইসরায়েলকে তীব্রবেগে আক্রমণ করছে। পরিস্থিতি বেগতিক দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিমধ্যে হরমুজ প্রণালীর অবরোধ তুলে দিতে বাধ্য হয়েছেন। এখন ইরানকে আলোচনায় রাজি করাতে পাকিস্তানকে হাতে পায়ে ধরে পাকিস্তানের সেনাপ্রধানকে ইরানে পাঠিয়েছেন যেন যুদ্ধবিরতি করে ইরান। তবে ইরান ছাপ জানিয়ে দিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নিতে পারি, ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলের কোনো কথাই শুনব না। আমরা যুদ্ধ অব্যাহত রাখব বলে তারা নিশ্চিত করেছে। বর্তমান পরিস্থিতি খুবই থমথমে আকার ধারণ করেছে। সারা দেশ জুড়ে যে ধরনের সংকটময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরান। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো ইসরায়েলের 10 মিনিটে 30 ক্ষেপণাস্ত্র হামলা। আলহামদুলিল্লাহ, দখলদার ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে মিনিটে মিনিটে ক্ষেপণাস্ত্র ছুটছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। তারা জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত দখলদাররা আত্মসমর্পণ না করবে ততক্ষণ পর্যন্ত এই আক্রমণ অব্যাহত থাকবে। দখলদারদের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য তারা এই প্রক্রিয়া চালু করেছে। দখলদারদের যেখানেই পাওয়া যাচ্ছে তাদেরকে সেখানেই কতল করছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। এরপর জানাবো মার্কিন অবরোধ মোকাবেলায় ইরানের বহু বিকল্প রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র অবরোধ করেও ইরানকে দমন করতে পারছে না। ইরান তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর সমুদ্রসীমা ব্যবহার করছে এবং পাশাপাশি প্রতিবেশী দেশের আন্তর্জাতিক বর্ডার দিয়ে তারা বিভিন্ন মালামাল পরিবহন করছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কোনো কাজে আসছে না। ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপই গ্রহণ করতে পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্র চরমভাবে হেরে গেছে তারা। এদিকে ক্যাম্পে আগুন, পশ্চিমবঙ্গে বিএসএফ সদস্যের মৃত্যু। ভারতের সেনাবাহিনীর ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ জ্বালানি সরবরাহ যে জায়গা রয়েছে সেসব জায়গায় হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ভারতের সীমান্তরক্ষী বিএসএফের বেশ কয়েকজন সদস্যর মৃত্যু হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অনেকেই বলাবলি করছে পরিস্থিতি আরও ভয়াবহ জটিল আকার ধারণ করছে, সবকিছু তছনছ করে দেয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যে এখন এই সমস্যা আর মোকাবেলা করতে পারছে না। এবারে জানাবো জ্বালানি সংকটে বন্ধ 6 বিদ্যুৎ কেন্দ্র, ভয়াবহ লোডশেডিং খুলনায়। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতায় দেশের জ্বালানি সংকটে বড় ধাক্কা লেগেছে। খুলনা অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা বর্তমানে একদম ধসে পড়েছে। বর্তমানে এই অঞ্চলে 10টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 6টি বন্ধ হয়ে গেছে এবং বাকি 4টি অর্ধেকে নেমে এসেছে উৎপাদন ক্ষমতায়তে। ওই অঞ্চলে মানবেতর জীবনযাপন করছে সবাই এবং বিএনপি ক্ষমতায় আসলেই বিদ্যুতের এই ধরনের ভয়াবহ পরিস্থিতি হয় বলে জানা যায়। এবং সর্বশেষ জানাবো চীনের পথে বিএনপির প্রতিনিধি দল। চীন সরকারের আমন্ত্রণে দেশটির সফর করেছে ক্ষমতাসীন বিএনপির একটি প্রতিনিধি দল। আজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। সারা দেশ জুড়ে যখন তীব্র লোডশেডিং তখন নেতারা চীনে আনন্দ বিলাসে যাচ্ছে। এই হচ্ছে বিএনপির কালচার। তারা বাংলাদেশটাকে আবারও ধ্বংসের নৈমিত্তিক খেলায় মেতে উঠেছে। মাত্র 3 মাসের ব্যবধানে বিএনপি তারেক রহমান ক্ষমতায় আসার পরে বিএনপি 41,000 কোটি টাকা বাংলাদেশে শুধুমাত্র ব্যাংকিং সেক্টর থেকেই ঋণ করেছে। এত টাকা দিয়ে তারা আসলে করলো কি? কারণ তারা ইতিমধ্যে যেভাবে সবকিছু চালিয়ে যাচ্ছে এতে মনে হয় না যে তারা বাংলাদেশের জন্য তেমন কিছু করতে পারবে। কারণ তারা ক্ষমতা আসার পর কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে না নিলেও তারা ইতিমধ্যে 41,000 কোটি টাকা ঋণ করেছে। প্রিয় দর্শক, কি মনে হয় বিএনপি সরকার কি টিকবে নাকি বিএনপি সরকারও পতন হয়ে যাবে জ্বালানি সংকটে? কি মনে করেন সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার
মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ইসরায়েলে 10 মিনিটে 30 ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ইসরায়েল দখল করা উত্তর ফিলিস্তিনের উত্তরাঞ্চলে প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। খবর পাসটুডের আল জাজিরা শো সংবাদ সূত্রগুলো জানিয়েছে যে আজ ভোরে লেবাননের সশস্ত্র যোদ্ধারা নতুন করে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে সীমান্তবর্তী কিরিয়াত নমুনা শহর ও আশপাশের অঞ্চলে সাইরেন বেজে ওঠে। মাত্র 10 মিনিটে সশস্ত্র যোদ্ধারা দেশটির 30টি ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েল এবং বিশেষ করে আল জালিল ও গ্যালিলীয় অঞ্চলের পশ্চিমাংশে 10টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে কোনো সূত্র উল্লেখ করেছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে যে লেবানন থেকে ইসরায়েলের কিরিয়াত নমুনা শহর, শামুনা শহর এবং আশপাশের অঞ্চলে 8টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এছাড়াও ইসরায়েল দখল করা আক্কা, নিহারিয়া, আল জালিল, আলিয়া এবং পশ্চিম আল জালিল অঞ্চলে সাইরেন বেজে ওঠে। পরিস্থিতি খুবই শোচনীয় আকার ধারণ করেছে এবং সবকিছু আসলে মোকাবেলা করা সবার জন্য খুবই খারাপ আকার ধারণ করছে এবং সবাই সবকিছু জায়নবাদীদের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। লেবাননের সশস্ত্র যোদ্ধারা তারা জানিয়েছে যে আমরা যে কোনো মূল্যে দখলদারদের বিরুদ্ধে আমাদের এই ক্রমাগত আক্রমণ চালিয়ে যাব এবং পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করা হবে বলে ইতিমধ্যেই তারা নিশ্চিত করেছে এবং জানিয়েছে। মার্কিন অবরোধ মোকাবেলায় ইরানের বহু বিকল্প রয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যে অর্থনীতি টিকে রাখতে সক্ষম বলে দাবি করেছে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি। তিনি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলারের মন্তব্যের জবাবে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতিকে চাপ দিয়ে দমিয়ে ফেলেছে এমন দাবি বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। ইজাদি বলেছেন, ইরান প্রায় ৬,০০০ কিলোমিটার স্থলসীমা বেষ্টিত একটি দেশ, যা বাণিজ্য চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে। তিনি আরও জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোর সহায়তা, বিশেষ করে উত্তর পূর্ব দিকে দেশগুলো ইরানকে বিকল্প পথ দিচ্ছে, ফলে যুক্তরাষ্ট্র পুরোপুরি দেশটিকে বিচ্ছিন্ন করতে পারবে না। ইরানের সঙ্গে দীর্ঘ যে সমুদ্র সীমা এবং ইরানের সঙ্গে অন্যান্য দেশের যে একটি আন্তর্জাতিক সীমানা রয়েছে, সেসব সীমানা ব্যবহার করে পার্শ্ববর্তী দেশের সঙ্গেও তারা বাণিজ্য অব্যাহত রাখতে পারছে। আমেরিকা যদি ইরানের নৌবাহিনীকে চাপে ফেলতে চায়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী তারাও কিন্তু কম চাপে থাকবে না। তারা ইরানের ভয়ে পরিস্থিতি নিয়ে তারা খুবই হতাশার মধ্যে রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন এবং তিনি জানান, বর্তমানে এই পরিস্থিতি আসলে খুবই জটিল আকার ধারণ করছে এবং সব পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে পুরোপুরি সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, জায়নবাদীরা যা শুরু করেছে এটি কোনোভাবেই ইরান মেনে নেবে না বলে তিনি নিশ্চিত করেছেন এবং তিনি বলেন, ইরান এখন নয় বরং কখনোই দখলদার জায়নবাদীদের এ সমস্ত কর্মকাণ্ড মেনে নেয়নি। ভবিষ্যতেও জায়নবাদীদের এই কার্যক্রমগুলো ইরান মেনে নেবে না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা সবকিছু নিয়ন্ত্রণ করছে এবং তারা আগামীতে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে মূলত তারা পরিস্থিতিটাকে খুবই সুন্দরভাবে তারা আঁকড়ে ধরতে চায় এবং ইরান যদি ভবিষ্যতে কখনো কোনো বিপাকে পড়ে, তার জন্য জায়নবাদীদের মাটির সঙ্গে মিশিয়ে দেবে সেমন পরিকল্পনাও ইরানের হাতে রয়েছে। ইরান বর্তমান যে অবস্থানে রয়েছে এটা কিন্তু খুব সহজে তারা আসতে পারেনি। তারা নিষেধাজ্ঞার মধ্য থেকেই মূলত আজকের এই অবস্থানে এসেছে। সুতরাং ইরানকে ভয় দেখে কোনো লাভ হবে না বলেও নিশ্চিত করা হয়েছে এবং বলা হচ্ছে এই পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে এবং এর জন্য দখলদার বাহিনী যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, তাদের সেই কার্যক্রমগুলোকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। ভারতের সেনাবাহিনীর ক্যাম্পে আগুন, পশ্চিমবঙ্গে বিএসএফ সদস্যের মৃত্যু। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমা অন্তর্গত হিঙ্গলগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঝলসে প্রাণ গেল বিএসএফ সদস্যের। আজ সকালে ঘটনা ঘটে। জানা গেছে, আজ পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ থানার বড় বাকরা এলাকায় বিএসএফের 77 নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পের জ্বালানি ঘরে হঠাৎই আগুন লেগে যায়। চারদিকে কালো ধোঁয়া ছেয়ে যায়। মুহূর্তে কালো ধোঁয়া গোটা এলাকায় ছেয়ে গেছে।
আগুনের তীব্রতা এতটাই ছিল যে পুরো পরিস্থিতি আসলে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে এবং সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরোপুরি সবকিছুর জন্য তারা তাদেরকে দায়ী করছে এবং সবকিছু তারা সেভাবেই চালিয়ে যাচ্ছে এবং সবকিছুর জন্য বিএসএফ দায়ী করেছে যেসব ব্যক্তিরা এর সঙ্গে জড়িত। ভারতের সীমান্তরক্ষী বাহিনী তারা শুধু বাংলাদেশের সঙ্গে পারলেও এখন তারা আগুনের কাছে আত্মসমর্পণ করে আগুনে পুড়ে মারা গেছে ভারতের এই বিএসএফ এর সদস্যরা। এটি দেখা গেল শেষ পর্যন্ত যে তারা শুধু বাংলাদেশের সঙ্গেই পারে, তাছাড়া আর কোনো কিছুর সঙ্গেই তারা পারে না। বাংলাদেশিদের দুর্বল পেয়ে তারা এই ধরনের কার্যক্রম চালিয়ে যায়। এটি আমাদের জন্য খুবই বড় ধরনের একটি সমস্যার সৃষ্টি করতে পারে বলে এমনটাই নিশ্চিত করা হয়েছে। জ্বালানি সংকটে বন্ধ ৬ বিদ্যুৎ কেন্দ্র, ভয়াবহ লোডশেডিংয়ের ভেতরে খুলনা। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতায় দেশের জ্বালানি সংকটে বড় ধাক্কা লেগেছে খুলনা অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায়। বর্তমানে এই অঞ্চলে ১০ বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ৬টি বন্ধ রয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে জনজীবন ও শিল্প উৎপাদনে। খুলনা অঞ্চলের শহর ও গ্রামে শুরু হয়েছে তীব্র লোডশেডিং। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী খুলনা অঞ্চলে ছোট বড় মিলে ১০টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। সবগুলো সম্মিলিত উৎপাদন ক্ষমতা ৩,০০০ মেগাওয়াট। তবে জ্বালানি সংকটের কারণে খুলনা ৩৩০ মেগাওয়াট, ফরিদপুর ৫০ মেগাওয়াট, নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি খুলনা ২২৫ মেগাওয়াট, মধুমতি ১০০ মেগাওয়াট এবং রূপসা ১০৫ মেগাওয়াট কেন্দ্রসহ মোট ৬টি কেন্দ্র বন্ধ করে দিয়েছে। ফলে প্রস্তুতি থাকা সত্ত্বেও উৎপাদন ক্ষমতা অর্ধেকের নিচে নেমে এসেছে। খুলনা ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আলমগীর মাহফুজ রহমান বলেন, জ্বালানি সরবরাহের অনিশ্চয়তার কারণে সক্ষমতা থাকা সত্ত্বেও ওই কেন্দ্র চালু রাখা সম্ভব হচ্ছে না। আমরা ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার বা এনএলডিসি থেকে বিদ্যুতের চাহিদা পাচ্ছি না। আমাদের হাতে কোনো জ্বালানি নেই। জ্বালানি পেলে কেন্দ্রটি চালাতে প্রস্তুতি নেব। অন্যদিকে বিদেশি ঋণ সহায়তায় নির্মিত কয়লাভিত্তিক রামপালের তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ব সক্ষমতার উৎপাদন চালিয়ে গেলেও তা পুরো অঞ্চলের চাহিদা পূরণে যথেষ্ট নয়। নতুন করে ভয়াবহ সংকট শুরু হয়েছে। আর বিশেষ করে বিএনপি সরকার যখনই ক্ষমতা আসে তখনই কিন্তু সারা দেশ জুড়ে বিদ্যুতের তীব্র লোডশেডিং বৃদ্ধি পায়। এর আগেও যখন বিএনপি ক্ষমতায় এসেছিল তখন কিন্তু তারা সারা দেশে বিদ্যুৎ দিতে পারেনি। এবারও সেই একই অবস্থা। তারপরও বাংলাদেশের মানুষ সেই বিএনপিকে ক্ষমতা আনবে। এর জন্য এখন সাধারণ জনগণকে এর জন্য দায় পোহাতে হচ্ছে। কোনোভাবে আসলে কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে।